আসসালামু আলাইকুম। আমি নাহিদ হাসান খান প্রাচুর্য। বর্তমানে পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ জনতম আবর্তন। গত 16 অক্টোবর আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাবলিশ করলো। তো অনেকের রেজাল্ট ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে, অনেকের এমন হয়েছে যে আশানুরূপ হয়নি, হয়তো আর একটু ভালো হতে পারতো এরকম আশা করেছিল। তো যাই হোক, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন এগুলো নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমরা সামনে বসবো, কিছুদিন পরে আপনারা বসবেন। তখন এখন যদি আপনারা ভালোভাবে পরিশ্রম করেন, এই যে এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে সেটা তখন আর কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না, কেউ তখন গুনবেও না। ধরেন এখন আপনি এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে, আপনি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে চান্স পেলেন, তখন আর তারা এসব ভাববে না। তো যাই হোক, এসব বলে বেশি সময় নষ্ট না করি, যে কারণে এসেছি তা। তো আমি আজকে সাধারণ জ্ঞান একটি ছোট টপিক পড়াবো। টপিকটা হচ্ছে প্রাচীন বাংলার সভ্যতা বা জনপদগুলো বলতে পারেন। তো এই টপিকটা চুজ করার কারণ হচ্ছে আমার কোর্স চলছে, আমার সেমিস্টারে কোর্স আছে সিভিলাইজেশন। যে কারণে আমি এই টপিকটা ফার্স্ট পড়াবো ভাবছি। অন্য কোনো টপিক দিয়ে শুরু করা যেত, তো ভাবলাম না, আমার যেহেতু নিজের ডিপার্টমেন্ট যেটা আছে ওইটা দিয়ে শুরু করি। যাই হোক, তো কথা না বলে শুরু করি। প্রাচীন বাংলা জনপদ। আমাদের প্রাচীন আমলে বাংলা নামে কি কোনো আলাদা ভূখণ্ড ছিল? ছিল না। এই বাংলা নামে ভূখণ্ড এসেছে ব্রিটিশরা যখন আসে, তারা যখন আমাদের বিভিন্ন ম্যাপ আঁকে, বিভিন্ন রাজনৈতিক খন্ড বা রাজনৈতিক সীমানা যখন তারা নির্ধারণ করে, তখন বাংলা নামে আলাদা ভূখণ্ড একটা আসছে। কিন্তু এর আগে বাংলা নামে কি কোনো ভূখণ্ড ছিল? ছিল না। ছিল জনপদ। জনপদগুলো কি? আমাদের প্রাচীন গ্রিক নগরাষ্ট্র তো শুনেছি। আচ্ছা, নগরাষ্ট্রে না যাই, আমাদের যে বিভাগগুলো আছে, দেশে 8টা বিভাগ আছে। তো এরকম বিভিন্ন বিভাগে ছোট ছোট অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে কিন্তু প্রতিটা বিভাগে। ওরকম ছোট ছোট এলাকা নিয়ে জনপদ ছিল প্রাচীন বাংলায়। প্রায় 16টি জনপদের কথা জানা যায়। আজকে আমি সেই 16টির মধ্যে 8টি জনপদ কভার করবো। পুন্ড্র, বঙ্গ, বরেন্দ্র, সমতট, হরিকেল, চন্দ্রদ্বীপ, রাত এবং গৌড়। এই 8টি কভার করবো। 8টি কভার করার কারণ কি বাকি 8টি করবো না? এই 8টি নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে এই 8টি থেকে গত কয়েক বছর শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নয়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই 8টি থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন এসেছে। তো যে কারণে আমি এই 8টি আজকে কভার করবো বা কভার করার চেষ্টা করবো। তাই শুরু করি। সরি। প্রাচীন আমলে প্রায় 16টি জনপদের কথা জানা যায়। এর মধ্যে সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পুন্ড। এই পুন্ড জনপদটির রাজধানী ছিল পুন্ডনগর বা পুন্ড্রবর্ধন। এর অবস্থান ছিল বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর জেলায়। আবার বলছি, এই পুন্ড জনপদটির অবস্থান ছিল বগুড়া, রাজশাহী, দিনাজপুর এবং রংপুর, এই 4টি জেলা নিয়ে। এর বর্তমান অবস্থান হচ্ছে বগুড়া। বগুড়া জেলা মহাস্থানগড়। মহাস্থানগড় নাম তো আমরা সবাই শুনেছি, শুনে থাকার কথা। এই মহাস্থানগড় বগুড়া জেলার শিবপুর উপজেলা অবস্থিত, করতোয়া নদীর তীরে। এখান থেকে প্রশ্ন এসেছে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে। এটা 2016-17 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগের প্রশ্ন এসেছে যে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত। তাই মনে রাখবেন কি বলছে। তো এই মহাস্থানগড় বা আমাদের এই পুন্ড যে ছিল, এর বর্তমান অবস্থান বগুড়া জেলার মহাস্থানগড় যে জায়গাটা। তো এই পুন্ড জনপদটা মৌর্য সম্রাট অশোকের আমলে এর স্বাধীনতা হারায় এবং সর্বভারতের সঙ্গে যুক্ত হয় মৌর্য সম্রাট অশোকের আমলে। মৌর্য সম্রাট অশোক হচ্ছে মৌর্য সাম্রাজ্যের 3য় সম্রাট এবং তার আমলে মৌর্য যুগকে বাংলার জন্য স্বর্ণযুগ বলা হয়। মৌর্য সম্রাট বললাম, তো মৌর্য সাম্রাজ্য কি? আমাদের ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য হচ্ছে মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্যের 3য় সম্রাট সম্রাট অশোকের আমলে আমাদের পুন্ড তার স্বাধীনতা হারায় এবং সর্বভারতের সঙ্গে যুক্ত হয়। তারপর এই পুন্ড নিয়ে আরো কিছু বলি। পুন্ড যে জায়গাটা রয়েছে এর মধ্যে মহাস্থানগড় বললাম। এই মহাস্থানগড়ে আমাদের বেহুলা লক্ষীন্দরের নাম সবাই শুনেছি, শুনে থাকার কথা। তো বেহুলা লক্ষীন্দরের বাসরঘর ছিল মহাস্থানগড়ে। আমি বলতে পারেন আমি বাসরঘর নিয়ে কেন বলছি, জিনিসটা একটু ফানি বলা যায়। কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে এরকম উদ্ভট প্রশ্ন করে। আমি যদি জাহাঙ্গীরনগরের কথাই বলি, সেখানে একবার একটা প্রশ্ন এসেছে যে
কোন মুঘল সম্রাট লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে মারা যান? সম্রাট হুমায়ুন। তিনি অনেক বিদ্যাপ্রেমী ছিলেন বা এরকম পড়াশোনা করতে ভালোবাসতেন। তো তার তিনি হচ্ছে লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে মারা যান। তো এটা জেনে আমাদের কি লাভ? বা এই তার বাসগৃহ কোথায় ছিল সেটা জেনে আমাদের কি লাভ? এই যে কিছু কিছু জায়গায় উদ্ভট প্রশ্ন করে, মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন নিয়ে আসে। এই জন্য এই বেহল লক্ষিন্দরের বাসগৃহ যে মহাস্থান ছিল এটা আপনারা মাথায় রাখবেন। তারপর এই পুণ্ড জনপদটি 2016 সালে, পুণ্ড জনপদ বলতে মহাস্থানগড় যে জায়গাটা, এই মহাস্থানগড় 2016 সালে সার্ক হচ্ছে সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করে বা স্বীকৃতি দেয়। যে মহাস্থানগড় অঞ্চলটিকে 2016 সালে সার্ক সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। এই পুণ্ড জনপদে বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং 639 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে তিনি এই পুণ্ড্রনগরে এসেছিলেন। 639 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে চীনা পরিব্রাজক হিউয়েন সাং। পরিব্রাজক কি? আমরা সবাই ট্রাভেলার বা ট্রাভেল ব্লগার এই দুইটা টার্মের সাথে পরিচিত। তো পরিব্রাজকরাও অনেকটা ওরকম ছিলেন, তারা বিভিন্ন জায়গায় যেতেন, অনেক সময় ব্যবসায়িক কাজে যেতেন। তারা হচ্ছে সেখানে গিয়ে সেখানকার সংস্কৃতি সম্পর্কে জানতেন, সেখানকার প্রচলিত জিনিসপত্র সম্পর্কে জানতেন এবং সেগুলো নিয়ে গ্রন্থের মতো রচনা করতেন, যেগুলো এখন আমাদের ঐতিহাসিক নিদর্শন বলতে পারি বা ঐতিহাসিক লিপি হিসেবে রয়ে গেছে। যেগুলো থেকে আমরা এখন ইতিহাস চর্চার সুবিধা হচ্ছে। বিভিন্ন তথ্য যেগুলো ইতিহাসে লেখা নেই, তাদের এই গ্রন্থগুলো থেকে আমরা জানতে পারছি। তো বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সাং এই 639 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে এই পুণ্ড্রনগরে এসেছিলেন। আমাদের যে মহাস্থানগড়, এই জায়গাটা যে মানে আসলে এক্সিস্ট করে বা মহাস্থান এই অবস্থানটা নিশ্চিত করেন 1808 সালে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথম মহাস্থানগড়ের অবস্থান নিশ্চিত করেন। ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন তিনি হচ্ছেন একজন স্কটিশ সার্জন, জুলজিস্ট এবং জিওগ্রাফার। ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন তিনি ছিলেন স্কটিশ সার্জন, জুলজিস্ট, জিওগ্রাফার। 1808 সালে তিনি মহাস্থানগড়ের অবস্থান নিশ্চিত করেন। তারপর 1879 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম এই প্রাচীন ঐতিহাসিক নগরীকে পুনর্বর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন। এই মহাস্থানগড়কে 1879 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম এই পুণ্ড্রনগরের বা পুণ্ড্রের রাজধানী হিসেবে চিহ্নিত করেন। এই মহাস্থানগড়ে সম্রাট অশোকের আমলে শিলালিপি পাওয়া যায়। এই শুরুতে বললাম সম্রাট অশোকের আমলে হচ্ছে আমাদের পুণ্ড্র তার স্বাধীনতা হারায়। তো এই মহাস্থানগড়ে আমরা সম্রাট অশোকের আমলে শিলালিপি পাই, অর্থাৎ আমরা বলতে পারি এখানে মৌর্য সাম্রাজ্যের শিলালিপি পাওয়া যায়। এরকম প্রশ্ন এসেছে আগে। তারপর 1931 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননে সন্ধান মেলে ব্রাহ্মলিপি। 1931 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননের সন্ধান মেলে ব্রাহ্মী লিপি। এটা নিয়ে একটা প্রশ্ন এসেছে 2018-19 সেশনে, যে এরকম একটা প্রশ্ন ছিল কোনটি প্রাচীনতম? এতে ছিল মহাস্থানগড়ের ব্রাহ্মলিপি, বিতে ছিল চর্যাপদ, সিতে ছিল রামচরিতম, ডিতে ছিল গীতগোবিন্দ। উত্তর হবে এ এ মহাস্থানগড়ের ব্রাহ্মলিপি। কারণ এটা হচ্ছে ষষ্ঠ বা পঞ্চম এরকম শতাব্দীর দিকে রচিত, চর্যাপদ আরো পরে। তো তারপর মহাস্থানগড়ে কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেমন বৈরাগীর ভিটা, খোদার পাথর ভিটা, মুনির ঘুণ, পরশুরামের প্রাসাদ, এগুলো। তো পুণ্ড্র নিয়ে আমি যেগুলো বললাম এগুলো জানলে এডমিশন কভার করতে পারবো বলে আশা করছি। তারপর এটা হচ্ছে বঙ্গ। এই বঙ্গ জনপদটা অবস্থান ছিল আমাদের পূর্ব দক্ষিণ পূর্বাঞ্চলে, মানে বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে। অর্থাৎ যদি সহজ করে বলতে চাই, ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর এই 3 জেলা নিয়ে এই বঙ্গ জনপদটা বিস্তৃত ছিল বা বঙ্গ জনপদটা অবস্থান ছিল। এই বঙ্গ নামটা আমরা কোথায় জানতে পাই? প্রাচীন বিভিন্ন গ্রন্থে অনেকবার আমরা জানতে পাই। তো সর্বপ্রথম জানতে পাই ঐতরেয় আরণ্যক গ্রন্থে। ঐতরেয় আরণ্যক কি? তা হচ্ছে বেদের একটি অংশ। এই প্রাচীন ঐতরেয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম মগধের সাথে বঙ্গ শব্দটি পাওয়া যায়। এছাড়া আবুল ফজলের আইন আকবরী, রামায়ণ, মহাভারত, কালিদাসের রঘুবংশ গ্রন্থে, কৌটিল্যের অর্থশাস্ত্রে এই সব গ্রন্থে হচ্ছে বঙ্গ নামটি বা বঙ্গ শব্দটি পাওয়া যায়।
এই বঙ্গ যে জনপদটি ছিল বা বঙ্গ যে অঞ্চলটি ছিল, এটা 14 শতকে যখন মুসলিম শাসন চলে আসে, এই মুসলিম শাসন আমল থেকে এই বঙ্গ জায়গাটি, বঙ্গ জনপদটি বাঙ্গালা নামে পরিচিত হতে থাকে। 14 শতকে মুসলিম শাসন আমলে এই বঙ্গ নামটি পরিবর্তিত রূপে বাঙ্গালাহ নামে পরিচিতি পরিচিতি পায়। তো বঙ্গ নিয়ে এতটুকু হলে হবে। তারপর আমরা যাই বরেন্দ্র। বরেন্দ্র জনপদটি ছিল গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী যে উঁচু ভূমি ছিল সেখানে। এর বর্তমান অবস্থায় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চল। উত্তর পশ্চিমাঞ্চলে কোন জেলাগুলো রয়েছে? বগুড়া, দিনাজপুর, রাজশাহী এবং পাবনা। তো মোটা দাগে এই বগুড়া, দিনাজপুর, রাজশাহী এবং পাবনা এই 4টি জেলা নিয়ে বরেন্দ্রের অবস্থান। এই বরেন্দ্র জনপদে বা এই অঞ্চলে সেন রাজাদের শিলালিপিতে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। এই বরেন্দ্র যে জনপদটা ছিল সেটা যে আমাদের সেন রাজবংশ ছিল, সেই সেন রাজবংশের শিলালিপিতে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। এই বরেন্দ্র নামে একটি জাদুঘর আছে। তো বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে অবস্থিত। এই জাদুঘরটি বাংলাদেশের প্রথম জাদুঘর, যা 1910 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1913 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এই জাদুঘরটি উদ্বোধন করেন তৎকালীন ব্রিটিশ গভর্নর কারমাইকেল। তৎকালীন গভর্নর কারমাইকেল বরেন্দ্র জাদুঘরের উদ্বোধন করেন। এর নির্মাণ কাজ শেষ হয় 1913 সালে। এই বরেন্দ্র জাদুঘর এই বরেন্দ্র জাদুঘর হচ্ছে পাহাড়পুর যে বৌদ্ধবিহারের নাম আমরা শুনি, যা নওগাঁয় অবস্থিত। এই পাহাড়পুর বৌদ্ধবিহারে খনন কাজ করে এই বরেন্দ্র জাদুঘর। তারপর সমতল। সমতল হচ্ছে বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। এই সমতল অঞ্চলটা শুধু বাংলাদেশ না, আমাদের ভারতের যে ত্রিপুরা রাজ্য রয়েছে সেখানেও বিস্তৃত ছিল। এর অবস্থান যদি বলতে যাই, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং ফেনী জেলা নিয়ে এই সমতল অঞ্চল ছিল। এছাড়া ভারতের ত্রিপুরা অঞ্চলের কিছু অংশ ছিল। সমতটের রাজধানীর নাম হচ্ছে বড়কুন্তা, যা খ্রিস্টীয় 7ম শতকে সমতটের রাজধানী ছিল। এই বড়কামতা কুমিল্লা শহর থেকে প্রায় 12 মাইল পশ্চিমে অবস্থিত। এই সমতটে কিছু স্থাপত্যশৈলী রয়েছে, কিছু স্থাপত্যকলার নিদর্শন রয়েছে, যেমন শালবন বৌদ্ধ বিহার, যা চন্দ্রবংশীয় রাজা ভবদেব তিনি 7ম শতকে এই কুমিল্লার ময়নামতিতে নির্মাণ করেন। এছাড়া রয়েছে আনন্দ বিহার, ভোজ বিহার। আনন্দ বিহার দেবরাজ বংশের 3য় শাসক শ্রী আনন্দদেব নির্মাণ করেন। এই সমতটে হিউয়েন সাং আগমন করেন। আমরা যেমনটা পূর্বে পড়েছিলাম, পুন্ড্রে হচ্ছে চীনা পরিব্রাজক হিউয়েন সাং আগমন করেছিলেন, সেই একইভাবে সমতটেও হিউয়েন সাং এসেছিলেন। তারপর হরিকেল। প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ হরিকেল। পূর্ব ভারতের পূর্ব প্রান্তে অর্থাৎ বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রামের কিছু অংশে হরিকেল জনপদটি বিস্তৃত ছিল বা অবস্থিত ছিল। চট্টগ্রামের নাসিরাবাদ অঞ্চলের একটি পুরনো মন্দিরে কান্তিদেবের অসম্পূর্ণ তাম্রলিপি আবিষ্কৃত হয়। কান্তিদেব কে ছিলেন? তিনি হচ্ছে হরিকেল শাসক ছিলেন। খ্রিস্টীয় 9ম শতকে মহারাজা ধীরাজ কান্তিদেব হরিকেলের শাসক ছিলেন। সেখানে তাম্র শাসনের নিদর্শন পাওয়া গিয়েছে এই নাসিরাবাদের সেই পুরনো মন্দিরে। এখানে চীনা পরিব্রাজক ইদ সিং এসেছিলেন। হরিকেলে চীনা পরিব্রাজক ইদ সিং এসেছিলেন। তারপর হচ্ছে চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। বরিশালের আগে কিছু পূর্ব নাম রয়েছে, যেমন বাকলা, বাকেরগঞ্জ, ইসমাইলপুর। এই 3টি হচ্ছে বরিশালের পূর্ব নাম। এই বরিশাল জেলাটি বা বিভাগটি কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। এই যে চন্দ্রদ্বীপ জনপদটি ছিল, এই জনপদটি ছিল হচ্ছে মেঘনা এবং বালেশ্বর নদীর মধ্যবর্তী অঞ্চলটাতে। মেঘনা এবং বালেশ্বর নদীর মধ্যবর্তী অঞ্চলে এই চন্দ্রদ্বীপ জনপদটি অবস্থিত ছিল। 4র্থ এবং 5ম শতকে এই অঞ্চল মৌর্য ও গুপ্ত শাসনাধীন ছিল। 4র্থ এবং 5ম শতকে এই চন্দ্রদ্বীপ অঞ্চলটিতে মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্যের অস্তিত্ব পাওয়া গিয়েছে, বা এই দুটি সাম্রাজ্যের শাসনে ছিল এই অঞ্চলটি। তারপর যাই রাঢ়। ভাগীরথী নদীর পশ্চিম তীরে রাঢ় জনপদ অবস্থিত ছিল। ভারতের যে ভাগীরথী নদীটি রয়েছে, এই নদীর পশ্চিম তীরে রাঢ় জনপদটি অবস্থিত ছিল। ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশ এই জনপদের মধ্যে পড়ে। এই জনপদের অপর নাম হচ্ছে সূক্ষ্ম। আমরা সূক্ষ্ম কোন বলি? এই সূক্ষ্ম। এই রাঢ় জনপদের অপর নাম ছিল সূক্ষ্ম। এই রাঢ় জনপদের রাজধানীর নাম হচ্ছে কটিবর্ষ। তারপর হচ্ছে গৌড়। বাংলার উত্তর পশ্চিমাঞ্চল অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ।
মানে চাঁপাইনবাবগঞ্জে গৌড়ের অংশ বিশেষ। গৌড় জনপদটি মূলত মানে বাংলাদেশে খুব কম অঞ্চল পড়েছে। বাংলাদেশে জাস্ট চাঁপাইনবাবগঞ্জে গৌড়ের কিছু অংশ রয়েছে, বাকিটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে, অর্থাৎ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ, পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানের কিছু অংশ নিয়ে গৌড় জনপদ গঠিত। গৌড় জনপদটিতে রাজা ছিলেন রাজা শশাঙ্ক। গৌড় জনপদের রাজা ছিলেন রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্কের আবার কিছু উপাধি রয়েছে, যেমন গৌড়রাজ, গৌড়েশ্বর। ষষ্ঠ শতকে গৌড় এবং বঙ্গ নামে দুটি স্বাধীন জনপদের উদ্ভব হয়। ষষ্ঠ শতকে গৌড় এবং বঙ্গ নামে এই দুই জনপদের উদ্ভব হয়। এই গৌড় জনপদটির রাজধানী ছিল কর্ণসুবর্ণ। সপ্তম অষ্টম শতকে রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় মাৎসন্যায় দেখা দেয়। রাজা শশাঙ্কের মৃত্যু হয় সপ্তম শতকে। এই সপ্তম শতকের পর প্রায় 100 বছর বাংলায় মাৎসন্যায় দেখা দেয়। মাৎসন্যায় কি? মাৎসন্যায় সব একটা সংস্কৃত শব্দ। এর অর্থ হচ্ছে আইন শৃঙ্খলাবিহীন অরাজক পরিস্থিতি বা অরাজক অবস্থা। এই সময়টাতে বাংলায় কোনো সাম্রাজ্য ছিল না বা কোনো শাসক ছিল না, বা এমন কোনো উল্লেখযোগ্য শাসক ছিল না যারা এই অঞ্চলটাকে ঠিকভাবে পরিচালনা করেছে। তো এই সময়টাকে, এই 100 বছর সময়কে মাৎসন্যায় বলা হয়। তো এই জনপদগুলো নিয়ে, 8টি জনপদ নিয়ে এই ছিল আমার আলোচনা। এখন আমি গত কয়েক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিটে কিছু প্রশ্ন এসেছে, এমন কিছু প্রশ্ন বলবো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের 2020-21 সেশনে একটি প্রশ্ন ছিল, নিচের যেটি প্রাচীন বাংলার জনপদ? অপশন এতে ছিল চন্দ্রদ্বীপ, বি ছিল ময়নামতি, সি ছিল হরিকেল, ডি ছিল পাটালিপুত্র। আনসার হবে অপশন সি অর্থাৎ হরিকেল। তারপর 2017-18 সেশনে একটা প্রশ্ন ছিল, বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণের অবস্থান। অপশন এতে ছিল কুমিল্লায়, বি ছিল মুর্শিদাবাদ, সি ছিল বগুড়া, ডি ছিল রাজশাহী। উত্তর হবে রাজশাহী, কারণ ওই চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী কাছাকাছি, রাজশাহী। আরেকটি প্রশ্ন ছিল 2016-17 সেশনে, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? অপশন এতে ছিল গঙ্গা, বি ছিল করতোয়া, সি ছিল মহানন্দা, ডি ছিল ডাকাতিয়া। আনসার কি? অপশন বি অর্থাৎ করতোয়া নদীর তীরে। তারপর আরেকটি প্রশ্ন ছিল 2015-16 সেশনে, কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়? অপশন এতে ছিল ময়নামতি, বি ছিল পাহাড়পুর, সি ছিল মহাস্থানগড়, ডি ছিল সুন্দরবন। তো আমরা জানি ময়নামতি, পাহাড়পুর এবং মহাস্থানগড় তিনটি এরকম কোনো সভ্যতা বা প্রত্নতাত্ত্বিক স্থান, অর্থাৎ আনসার হবে অপশন ডি অর্থাৎ সুন্দরবন। আরেকটি প্রশ্ন ছিল, বর্তমানে বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এখানে অপশন ছিল, এ ছিল সমতট, বি ছিল পুন্ড্রবর্ধন, সি ছিল রাত, ডি ছিল বঙ্গ। আনসার হবে বঙ্গ। কারণ আমরা কি জানি, বঙ্গ হচ্ছে ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা এই 3 জেলা নিয়ে বিস্তৃত, এখানে ফরিদপুরের কথা আছে। তো আনসার হবে বঙ্গ। তারপর 2013-14 সেশনে একটা প্রশ্ন ছিল, প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ কোন জেলায় ছিল? অপশন ছিল, এ ছিল সিলেট, বি ছিল খুলনা, ডি ছিল কুষ্টিয়া, ডি ছিল চাঁপাইনবাবগঞ্জ। আনসার হবে ডি অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ। যেমনটি বলছিলাম, গৌড় হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে অংশবিশেষ চাঁপাইনবাবগঞ্জ, বাকি অংশ হচ্ছে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানে কিছু অংশ নিয়ে গৌড়। তো এই চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে গৌড় অংশবিশেষ হয়েছে। তারপর একটি প্রশ্ন ছিল 2007-08 সেশনে, মাৎসন্যায় ধারণাটি কিসের সঙ্গে সম্পর্কিত? অপশানে ছিল মাছ বাজার, বি ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা, সি ছিল মাছ ধরা নৌকা, ডি ছিল আইন শৃঙ্খলাবিহীন অরাজক অবস্থা। অর্থাৎ আনসার হবে অপশান ডি। তারপর 2005-06 সেশনে একটা প্রশ্ন ছিল, বরিশালের প্রাচীন নাম কি? অপশান এ ছিল বাখরগঞ্জ, বি ছিল ভুলুয়া, সি ছিল বাকলা, ডি ছিল শাহবাজপুর। আনসার হচ্ছে অপশান সি বাকলা। তারপর 2014-15 সেশনে ঢাবি ডি ইউনিটে একটি প্রশ্ন ছিল, বরেন্দ্র জাদুঘর কোন জেলায় অবস্থিত? অপশান এ হচ্ছে নওগাঁ, বি রাজশাহী, সি জয়পুরহাট, ডি নাটোর। আনসার হচ্ছে অপশান বি অর্থাৎ রাজশাহী। আবার ডি ইউনিটে 2011 সেশনের প্রশ্ন ছিল, প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল? অপশান এ হচ্ছে হরিকেল, বি হচ্ছে সমতট, সি হচ্ছে বরেন্দ্র, ডি হচ্ছে রায়। আনসার হচ্ছে অপশান এ অর্থাৎ হরিকেল। 2011 সেশনে আরেকটা প্রশ্ন ছিল,
ডি ইউনিটেই ময়নামতির পূর্ব নাম কী ছিল? রোহিতগিরি, অপশান এ। বি হচ্ছে ত্রিপুরা, সি হচ্ছে হরিকেল, ডি হচ্ছে নদিয়া। আনসার হচ্ছে অপশান এ, রোহিতগিরি। তারপর ঢাবির ইউনিটে 2003-4 সেশনে আরেকটা প্রশ্ন ছিল। প্রশ্ন হচ্ছে আনন্দ বিহার কোথায় অবস্থিত? অপশান এ হচ্ছে ময়নামতি, অপশান বি পাহাড়পুর, অপশান সি মহাস্থানগড়, অপশান ডি সোনারগাঁও। আনসার হচ্ছে ময়নামতি। তো এরকম শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এছাড়া যত বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশে যেগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়, প্রত্যেকটিতেই এরকম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই প্রাচীন বাংলার সভ্যতা বা প্রাচীন বাংলার যে জনপদগুলো নিয়ে প্রশ্ন এসেছে। তো আজকে আমার আলোচনা এই পর্যন্তই। সবশেষে আবার বলতে চাই যে আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আরেকটি কথা যা না বললেই নয়, যারা এইচএসসি পরীক্ষা দিয়েছি তো তাদের রেজাল্ট তো পাবলিশ করেছে, তো আমরা এগুলো নিয়ে যদি মন খারাপ করে বসে থাকি তাহলে হবে না। তো আমরা যদি মন খারাপ যেন না করি, এবং এই মন খারাপটা না করে আমরা জেদ হিসাবে নিই যে না, আমার রেজাল্ট খারাপ হচ্ছে, আমি ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে চান্স পেয়ে সবাইকে দেখিয়ে দিব, বা একটা থাকে না ওই পড়ার আর্টসটা যেন মন থেকে আসে। এই মানে নিজেরা মন খারাপ করে থাকবো না এবং ভালো করে পড়তে বসবো। এবং আপনারা অবশ্যই জানাবেন নেক্সট কোন বিষয়ে ক্লাস বলবো না, কোন বিষয়ে আলোচনা করি সেটা আপনারা চান। এই তো, আসসালামু আলাইকুম, ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। এই তো, বিদায়।